চলো আমরা আলোচনা শুরু করি। ম্যাগনেটিক মোমেন্ট অফ এ রোটেটিং চার্জ পার্টিকেল, সেখান থেকে আমরা বোর ম্যাগনেটন আলোচনা করতে যাচ্ছি, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, যেটা হলো ম্যাগনেটিক ডাইপোল কাকে বলে। না, কোনো একটা ম্যাগনেটের দুটো পোল থাকে, নর্থ পোল সাউথ পোল, চার্জের যেমন পজিটিভ নেগেটিভ চার্জ, ইলেকট্রিক ডাইপোল হয়, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হয়। ঠিক আছে, এরকম ম্যাগনেটেরও নর্থ পোল সাউথ পোল নিয়ে দুটি পোল, সেখান থেকে ম্যাগনেটিক ডাইপোল এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কথাটি আছে। তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কাকে বলবো না, যে কোনো দুটো পোলের একটা ম্যাগনিটিউড নেব এবং তাদের মধ্যে যে ডিসটেন্স অফ সেপারেশন পোল দুটির মধ্যে, নর্থ পোল সাউথ পোলের মধ্যে যে সেপারেশন, সেই প্রোডাক্টটাকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ চার্জ যখন থাকে তাদের মাঝে ডিসটেন্সটাকে আমরা সাধারণত 2l ধরে থাকি, তখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট pm ইনটু চার্জ ইনটু সেপারেশন বিটুইন টু চার্জেস, এখান থেকে হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এটা কুলম্ব ইনটু মিটার তার ইউনিট। এখানে যে ডাইপোল মোমেন্টের ইউনিট হলো সেটা হচ্ছে এম্পিয়ার মিটার স্কয়ার। কি করে আসছে ইউনিটটা আমরা পরে আবার আলোচনা করব। যাক, কোন বইয়ে দেখা যায় যে pm না লিখে এটাকে ক্যাপিটাল এম লিখে এই qm টাকে লেখা হয় m লেখা হয়, তাই না? তাহলে এটা ডিরেকশন কোন দিকে না, যে কোনো ইলেকট্রিক ডাইপোল বললে নর্থ থেকে সাউথ, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা, আর ম্যাগনেটিক ডাইপোল এটি একটি ভেক্টর এবং এর ডিরেকশন সাউথ পোল থেকে নর্থ পোলের ডিরেকশনে। ওইজন্য আমি সাউথ টু নর্থের দিকে একটা ইউনিট ভেক্টর নিয়ে নিয়েছি। যে এসএন যে ডিসটেন্সটি, এসএন ডিসটেন্সটাই হচ্ছে, এসএন যে ডিসটেন্সটা এটাই হচ্ছে 2l আমরা ধরে নিয়েছি। যাক, এরপরে আমরা যেটা করব, আমরা দুটো অ্যানালজি আমরা খুঁজে বার করছি, যে একটা ওয়্যার ম্যাগনেটের এক্সিসের উপরে কত ম্যাগনেটিক ফিল্ড হয় দেখি, আর একটি কারেন্ট ক্যারিং লুপ তার এক্সিসের উপরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। এই দুটো ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে যে ওয়্যার ম্যাগনেটের এক্সিসের উপরে যে ম্যাগনেটিক ফিল্ড, এখানে নর্থ পোল এখানে সাউথ পোল রয়েছে, আমি এখানে একটি নর্থ পোলের কথা ভাবছি, এখানে একটা নর্থ পোলের যে কথা ভাবছি, এই নর্থ পোলটিকে দেখো, এই সাউথ পোল কি করে নর্থ পোলকে এদিকে অ্যাট্রাক্ট করে, তার জন্য একটি ম্যাগনেটিক ফিল্ড হবে, সাউথ পোলের জন্য একটি ম্যাগনেটিক ফিল্ড, আর নর্থ পোলের জন্য এই নর্থ পোল রিপেল করে তার জন্য একটি ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু সাউথ পোলটি যেহেতু কাছে রয়েছে, তাই এই সাউথ পোলের যে ইয়েটি আমাদের যে ডিরেকশনটা আসবে সেটা কি হবে, সাউথ পোলের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা একটু বেশি হবে, নর্থ পোল যেহেতু দূরে আছে তাই এর জন্য এটা কম হবে। আমরা যদি এটাকে পজিশনটা একটু পাল্টে নিতাম, আমরা এর সাথে যেমন সিমিলারিটি যদি আমরা রাখতে চাই, এদিকে সাউথ এদিকে নর্থ গিয়েছি, ওখানে আমি এই ম্যাগনেটটার পজিশনটাকে পাল্টে দিলাম। এটাকে মনে করি এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, অর্থাৎ এটাকে আমি নেগেটিভ, এটা পজিটিভ পোল স্ট্রেন বলে ভাবলাম। তাহলে কি হবে, যে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই নর্থ পোলের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা হচ্ছে বাইরের দিকে, আর সাউথ পোলের জন্য এই নর্থ পোলকে এদিকে অ্যাট্রাক্ট করবে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এইদিকে। এখন যে নর্থ পোলটা চলে আসছে এর কাছে, সাউথ পোলটা এর কাছ থেকে দূরে আছে, তাহলে নর্থ পোলের ইফেক্টটাই বেশি, অর্থাৎ বাইরের দিকে তার ইফেক্ট আসবে। তাহলে এইখানে আমাদের যেটা এক্সপ্রেশনটা আসবে, রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড এখানে হবে নর্থ পোল এন বিএন আর বিএস। এখন দেখো যে নর্থ পোল এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তার ম্যাগনিটিউড হচ্ছে ইউনিট নর্থ পোলের উপরে ফোর্স, তাহলে ফোর্স বলতে μ0 বাই 4 পাই q1 q2 বাই r স্কয়ার ফর্মুলার মতো, এখানে আসছে qm ইনটু 1 বাই r মাইনাস l স্কয়ার। এটি হচ্ছে নর্থ পোলের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো সেটা আউটওয়ার্ড বাইরের দিকে, আর সাউথ পোল এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে একই ফর্মুলা μ0 বাই 4 পাই qm ইনটু 1 ডিভাইড বাই r প্লাস l এর হোল স্কয়ার। এই দুটিকে এক্সপ্রেশনটাকে আমরা μ0 বাই 4 পাই এবং qm যদি কমন নিয়ে নিই, তারপরে যদি এলসিএম করে নিই, তাহলে দেখা যাচ্ছে যে রেজাল্ট আমরা পাচ্ছি, সেই রেজাল্টটা আসছে আমাদের লাস্ট অফ দি μ0 বাই 4 পাই qm ইনটু 4lr ডিভাইডেড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। এখানে 4ab ফর্মুলা চলে আসছে, এখানে স্কয়ার a প্লাস b ইনটু মাইনাস b, তার আবার স্কয়ার আছে, এই ফর্মুলা হলো। এখান থেকে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে আমরা যেহেতু ডিফাইন করছি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট qm ইনটু 2l আসছে, এখানে qm ইনটু 2l নিয়ে নিলাম, বাকি 2r এখন উপরে থাকছে, তাহলে μ0 বাই 4 পাই 2pmr ডিভাইডেড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো যদি এই ডাইপোলের লেন্থটা খুব ছোট হয় এবং আমার ডিসটেন্সটা যদি খুব বেশি হয়, তাহলে r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ারটাকে নিয়ারলি r টু দি পাওয়ার 4 লেখা যায়। তাহলে এখানে r টু দি পাওয়ার 4 যদি আসে, r ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 4 মানে r কিউব হয়ে যায় ডিনোমিনেটরে, তাহলে এক্সপ্রেশনটা আমার চলে এলো μ0 বাই 4 পাই 2pm বাই r কিউব। এটি হচ্ছে স্মল ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ড অন দা এক্সিস। ঠিক একই রকম ভাবে একই রকম জিনিস আমরা পাই যে একটা কারেন্ট ক্যারিং লুপ, একটা কারেন্ট ক্যারিং লুপে আমরা বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করে তার এক্সিসের উপরে স্মল আর ডিসটেন্সে
একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করি যদি লুপটার রেডিয়াস ক্যাপিটাল আর হয় এবং টোটাল নাম্বার অফ টার্ন যদি n থাকে এবং i কারেন্ট যায় তাহলে যে এক্সপ্রেশনটা আসে সেটা b μ0/4 পাই এটা আমরা আগে বায়োসাভার্ট ল থেকে পেয়েছি μ0/4 পাই 2 পাই n r স্কয়ার I divided by r square plus r square whole to the power 3/2 এখন যদি এই ডিসটেন্সটা ভেরি লার্জ হয় as compared to the radius অর্থাৎ রেডিয়াসটা যদি ছোট হয়ে যায় তাহলে r square small r square plus capital R square whole to the power 3/2 কে নিয়ারলি r কিউব লেখা যায় তাহলে এই জায়গায় আমি r কিউব লিখলাম তাহলে যে এক্সপ্রেশনটা আমার দাঁড়ালো এখানে এরিয়া আবার চলে আসছে পাই r স্কয়ারটাকে আমি এই লুপটার এরিয়া বলতে পারি এরিয়া অফ দা লুপ a equals to pi r square এই ক্যাপিটাল R স্কয়ার পাই r স্কয়ার নিয়ে নিলাম তাহলে বাকি 2a n i বাই r কিউব এই যে এক্সপ্রেশনটা a a n এটাকে যদি আমি pm লিখে নিই তাহলে দেখা যাচ্ছে এই দুটো ইকুয়েশন হবে মিল এলো এখান থেকে μ0/4 পাই ইনটু 2pm বাই r কিউব লেখা যায় যেখানে এইখানে যে pm আমরা ধরলাম এই pmটা হচ্ছে কত না a n ইনটু i অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের যে ভ্যালুটা সেটা হলো এরিয়া ইনটু নাম্বার অফ টার্ন ইনটু কারেন্ট থ্রু দ্য লুপ তাহলে এটা আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে একটি কারেন্ট ক্যারিং লুপ একটি ম্যাগনেটের মতো বিহেভ করে যার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা হচ্ছে a n ইনটু i এর কাছ থেকে ইউনিটটা কত হবে দেখো ইউনিট কত হবে a এর ইউনিট এরিয়া মিটার স্কয়ার n তো নাম্বার অফ টার্ন এর কোনো ইউনিট নেই i টা হচ্ছে এম্পিয়ার তাহলে এম্পিয়ার মিটার স্কয়ার হলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমরা এসে গেলাম এরপরে আমরা যেটা আসতে যাচ্ছি তাহলে আমরা বুঝে নিলাম যে কোনো কারেন্ট ক্যারিং লুপ যার এরিয়া a সেখান থেকে আমরা তার ম্যাগনেটিক মোমেন্ট এরিয়া ইনটু নাম্বার অফ টার্ন ইনটু কারেন্ট এটি হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এর ডিরেকশন সাউথ পোল থেকে নর্থের দিকে হবে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফিজিক্সে আমরা এটাই ধরে থাকি এটাই কনভেনশনাল রুল তাহলে আমরা এখানে সাউথ থেকে নর্থের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন এবং তার ম্যাগনিটিউড পেয়ে গেলাম a n ইনটু i এর ইউনিট হচ্ছে এম্পিয়ার মিটার স্কয়ার চলো এরপর আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট ক্যারিং লুপ তার এই চার্জ পার্টিকেল রোটেটিং চার্জ পার্টিকেল কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তার ম্যাগনেটিক মোমেন্ট কত তারপরে আমরা আসছি বোর ম্যাগনেটন কি চলো আমরা এখন যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রোটেটিং চার্জ পার্টিকেলের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট হবে সেটাকে আমরা আলোচনা করব চলো একটি চার্জ ধরে যাক কিউ চার্জ r রেডিয়াসের অরবিটে রোটেট করছে কিউ চার্জ r রেডিয়াসের অরবিটে রোটেট করছে বলে ধরে নিলাম কিউ চার্জ r রেডিয়াসের অরবিটে রোটেট করছে বলে ধরে নিলাম তার স্পিড ধরা যাক v তার টাইম পিরিয়ড এগুলো সব ক্যালকুলেট করে দেখা যাক এ কত ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করতে পারে এই ম্যাগনেটিক মোমেন্ট যেটা আমরা পাচ্ছি যেটাকে আমরা বলবো ইলেকট্রন যদি বোর অরবিটে ঘোরার কথা ভাবি তাহলে সেখান থেকে বোর ম্যাগনেটনের কথা আমরা বলতে পারবো এখন আমরা চলে যাচ্ছি ম্যাগনেটিক মোমেন্ট অফ এ রোটেটিং চার্জ পার্টিকেল একটি তোমরা ছবি এঁকে নাও যে একটি চার্জ পার্টিকেল r রেডিয়াসের সার্কুলার পাথে রোটেট করছে বলে ধরে নাও তার ভেলোসিটি বা যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা স্পিডের যে ম্যাগনিটিউড সেটাকে তোমরা বলবে v এরকম একটা খুব ইম্পর্টেন্ট এই থিওরিটা এখান থেকে বোর ম্যাগনেটনের কথা আসবে এটা তার একটা এক্সিস ধরা যাক এখানে কোন একটি চার্জ পার্টিকেল কিউ চার্জ পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে v স্পিডে ধরা যাক রোটেট করছে চার্জটার মাস রয়েছে m মাস কিউ চার্জ v কনস্ট্যান্ট স্পিডে এটা রোটেট করছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে বলে আমরা ধরে নিচ্ছি এখন এই চার্জ পার্টিকেলটা রোটেট করতে গিয়ে তার যে ইকুইভ্যালেন্ট কারেন্ট পাওয়া যাবে I is equal to q by time period of revolution কি I হলো q by t এই t এর যে ভ্যালু আবার আমরা পাই t সমান 2 pi r ডিসটেন্স ট্রাভেল বাই স্পিড v তাহলে I এর যে ভ্যালুটা চলে আসবে I is equal to q divided by 2 pi r by v or this is equal to qv divided by 2 pi r this is the equivalent current produced by a rotating charge particle rotating charge particle এর জন্য যে কারেন্ট ইকুইভ্যালেন্ট কারেন্ট I is equal to qv by 2 pi r এটা জেনে রাখো রোটেটিং চার্জ পার্টিকেল যে ইকুইভ্যালেন্ট কারেন্ট দেয় সেটা qv by 2 pi r ঠিক আছে এখন আমরা শিখলাম একটু আগেই শিখলাম যে যদি কোনো কারেন্ট ক্যারিং লুপ
কোনো কারেন্ট ক্যারিং লুপ এদিকে দেখো যদি কোনো কারেন্ট ক্যারিং লুপে কারেন্ট যায় তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয় এই ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে এইদিকে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপ্রেশন সেখান থেকে আমরা যেটা পড়েছিলাম একটু আগে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মতো বিহেভ করে, সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা পিএম, এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন, সেই ডাইপোল মোমেন্টের যে ম্যাগনিটিউড, ডিরেকশন বলছি না ম্যাগনিটিউড বলছি, পিএম এর ভ্যালুটা একটু আগে আমরা পেয়েছিলাম যে আই কারেন্ট যদি যায় এর নাম্বার অফ টার্ন এবং এর এরিয়া যদি এ হয় তাহলে এর ম্যাগনেটিক মোমেন্ট পিএম এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে এরিয়া ইনটু নাম্বার অফ টার্ন ইনটু কারেন্ট। এটি আমাদের হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, ডাইপোল মোমেন্ট আর ম্যাগনেটিক মোমেন্ট। কারেন্ট ক্যারিং লুপ যদি আই কারেন্ট ফ্লো করে এবং এরিয়াটা লুপটার এরিয়া যদি এ হয় এর নাম্বার অফ টার্ন থাকে তাহলে এটা ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক মোমেন্ট আসে Pm AN × I। তাহলে এখানে দেখা যায় এটা একটা ম্যাগনেটিক মোমেন্টের মতো বিহেভ করবে। এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? এই রোটেটিং চার্জ পার্টিকেলটা একটা কারেন্ট ক্যারিং লুপের মতো কাজ করছে, এই চার্জ পার্টিকেলটা রোটেট করছে মানে একটা ইকুইভ্যালেন্ট কারেন্ট যেন মুভ করছে এই পাথ বরাবর। তাহলে আমরা তার একটা ম্যাগনেটিক মোমেন্ট এই ফর্মুলাটাই কাজে লাগাবো। এখানে একটি টার্ন এরিয়া ইনটু ইকুইভ্যালেন্ট কারেন্ট, তাহলে এরিয়া ইনটু কারেন্ট I আমরা করব। কারণ এরিয়াটা এই যদি রেডিয়াসটা এই যদি r রেডিয়াসের অরবিটে রোটেট করে বলে ভাবি, r রেডিয়াসের অরবিটে ধরে নেওয়া হয়েছে, এখানে তাই লিখেছি 2πr, তাহলে এরিয়ার ভ্যালুটা আমাদের আসবে πr² ইনটু ইকুইভ্যালেন্ট কারেন্টের যে ভ্যালুটা আসছে qv/2πr, qv ডিভাইডেড বাই 2πr। এটাকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করে নিই তাহলে কি আসবে? আমি এখানে পরিষ্কার করে আবার লিখি ইকুইভ্যালেন্ট কারেন্টটা এদিকে দেখো, এদিকে যে কারেন্টটা আমরা পাচ্ছি এরিয়া ইনটু কারেন্ট, এরিয়া হচ্ছে πr² ইনটু ইকুইভ্যালেন্ট কারেন্ট হলো qv ডিভাইডেড বাই 2πr। এখানে একটা r ক্যান্সেল হয়ে যাবে, এটা পাই ক্যান্সেল হবে, এটা পাই ক্যান্সেল হলো, এটা r ক্যান্সেল হলো, তাহলে এখানে আমার যেটা পড়ে থাকছে qvr ডিভাইডেড বাই 2। এখানে খুব একটি ইম্পর্টেন্ট ফর্মুলা চলে এলো। mvr আমরা জানি যে রোটেটিং পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম of a rotating body of mass m, L is equal to I omega। I মানে mr² আর ওমেগা মানে v/r, সেখান থেকে আসে mvr। কি জানো তোমরা? এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr হয়, জানো তোমরা? বোর অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr nh/2π বলো না? কি mvr is equal to, এটা আমরা করে নিচ্ছি, এটা দেখে নাও L is equal to mvr। তাহলে এখানে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম টার্মটা এখানে আনতে চাইছি, m দিয়ে মাল্টিপ্লাই m দিয়ে ডিভাইড করলে কি হবে? mvr/2m চলে আসবে। তাহলে এখানে একটু করে নাও q ইনটু mvr, m ছিল না, m টা আমি এক্সট্রা লিখেছি, তাহলে m দিয়ে ডিভাইড করে নিচে আমার 2m করব, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল, m ক্যান্সেল হলো, আগের টার্মটা দিতে পাচ্ছি। কেন এটা করছি না, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম টার্মটাকে আমি নিয়ে আসতে চাইছি। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের যে ম্যাগনিটিউড আমরা পেলাম, খুব ইম্পর্টেন্ট একটি রিলেশন আসছে যেখান থেকে আমরা বলছি ম্যাগনেটিক মোমেন্ট অফ এ রোটেটিং চার্জ পার্টিকেল ইজ ইকুয়াল টু q/2m। এটা যে কোনো চার্জ পার্টিকেল কিন্তু মনে রাখতে হবে, ইনটু অ্যাঙ্গুলার মোমেন্টাম L। এটি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এর যে জায়গাটা আমরা পেলাম এই ফর্মুলাটিকে তোমাদের মনে রাখতে হবে। pm এর ডিরেকশন আর l এর ডিরেকশন সেম, এক্সিসের যেটা আমাদের যে রোটেশন যে থাম্ব রুল যেমন দেখা যায়, এটা pm এর ডিরেকশন যদি আমি ভেক্টর বলি, এরিয়া ভেক্টরের ডিরেকশনে হয় pm এর ডিরেকশন, আর এখানে নরমাল তাই আসছে, অর্থাৎ pm এর যে ডিরেকশন যদি ভেক্টর দিই তাহলে q ডিভাইডেড বাই 2m, এটা একটা এক্সিয়াল ভেক্টর lটা, তাই না? l ভেক্টর আসবে। এখন এইখানে একটা জিনিস জেনে রাখো, যে কোনো চার্জ পার্টিকেল যখন রোটেট করে তার চার্জটার শেপ কি? যদি একটা স্ফিয়ারে চার্জ দেওয়া থাকে, শুনে রাখো, একটা যদি স্ফেরিক্যাল বডিতে চার্জ দাও, দিয়ে স্ফেরিক্যাল বডিটাকে যদি রোটেট করাও, তাহলে তার ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু q/2m ইনটু ওই স্ফিয়ারের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে 2/5 I mr² কি ইনটু ওমেগা। যদি তুমি একটা রিংকে চার্জ দাও, রিংয়ে চার্জ দিয়ে যদি তাকে রোটেট করাও, তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। স্ফেরিক্যাল বডির ক্ষেত্রে, ডিসের ক্ষেত্রে, একটা ডিস, এটা প্লেট ডিস, তাতে তুমি চার্জ দিয়ে তাকে যদি রোটেট করাও, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আমাদের জানা আছে mr²/2 হয়, তাকে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করলে l পাবো I ওমেগা। এই সমস্ত বডিটার শেপ কি দেখার দরকার নেই, ওই বডিতে যদি চার্জ থাকে এবং সেই চার্জ বডি যদি রোটেট করে তাহলেই তার ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু এটা হবে। কারণ এটা কোনো শেপের উপর ডিপেন্ড করছে না,
আমার যে সিস্টেমটাতে চার্জটা স্টোর করে আছে, যে সিস্টেমটা রোটেটিং, যে বডিটা যেটা চার্জ রয়েছে, চার্জ বডিটা যে রোটেট করছে, তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা যদি আমরা জানতে পারি তাহলে তার এই ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলাটি করে নেওয়া যাবে। এবং এখান থেকে একটি টার্ম আছে যেটাকে বলা হয় জাইরোম্যাগনেটিক রেশিও বা অনেকে গাইরোম্যাগনেটিক রেশিও বলে। কি এই যে ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক মোমেন্ট and magnitude of angular momentum, এই রেশিওটাকে, this ratio of the magnetic moment to the angular momentum is called gyromagnetic ratio. gyro বা gyro যে যাই বলবে, GYRO magnetic ratio, gyro বা gyromagnetic ratio, এটা always q by 2m হয়। it is constantly independent of shape of the charge body। মনে রাখবে it is independent, লিখে রাখো, it is independent of the shape of the charge body. So any rotating charge body behaves like a magnetic moment whose magnetic moment pm is equal to q by 2m into angular momentum L. The ratio of the magnetic moment to the angular momentum is always equal to q by 2m. তাহলে আমরা দেখো q by 2m যে কত চার্জ দিয়েছি আর বডিটার মাস কত, এটাই যদি জানতে পারি, এইটুকু শুধু জানলেই আমার সাফিসিয়েন্ট। আর কিছু জানার দরকার নেই, কি শেপের বডি কিছু জানার দরকার নেই। তুমি রিংকে দাও, ডিস্কে দাও, এগুলো পরে পাবে। তোমার যখন ইনক্লাইন প্লেট একটা বডিকে রোল করে ছাড়া হলে চার্জ বডিটা তার ম্যাগনেটিক মোমেন্ট আর এর রেশিও কত। অনেক ভাবে যে এটা শেপ তো জানি না, তাহলে কি করে করব? চার্জ বডি তো জানি আমরা, রোটেটিং চার্জ পার্টিকেল যে আমরা করলাম ঠিকই, কিন্তু এটা যে কোনো বডির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা হয়ে গেল ম্যাগনেটিক মোমেন্ট অফ এ রোটেটিং, কি ম্যাগনেটিক মোমেন্ট অফ এ রোটেটিং চার্জ পার্টিকেল হয়ে গেল। এবারে এই রোটেটিং চার্জ পার্টিকেলটি যদি বোর অরবিটে রোটেট করে, তাহলে বোরের কোয়ান্টাম কন্ডিশন mvr = nh/2π, সেইটুকু শুধু লিখে দাও এখানে, এই l এর জায়গায় nh/2π লিখে নাও। আর ইলেকট্রনের চার্জ q এর জায়গায় কত লিখবে বলো? q এর জায়গায় ইলেকট্রনের চার্জ -e লিখবে। তাহলে এরপর আমরা চলে আসছি বোর ম্যাগনেটনের জায়গায়। লিখো, when an electron rotating in nth Bohr's orbit, nth Bohr orbit যখন কোন একটা ইলেকট্রন রোটেট করবে, nth Bohr orbit যখন ইলেকট্রনটি রোটেট করবে, nth Bohr orbit বলছে nth, then its angular momentum L is equal to mvr, L is equal to mvr is equal to nh/2π. This is Bohr quantum condition. L is equal to nh/2π or n is equal to, n is the principal quantum number, 1 2 0 থেকে না 1 2 3 etc. তাই তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন দেখো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম L = nh/2π যদি বসাই, আর ইলেকট্রনের চার্জ q যেটা আছে না -e, এটাকে যদি লিখে নিই, তাহলে nth বোর অরবিটে যে nth এখানে নিউক্লিয়াস, এখানে প্লাস জেড চার্জ রয়েছে, আর এখানে একটা -e ইলেকট্রন রোটেট করছে আর নিউক্লিয়াসের কোনো একটা অ্যাটমের চারপাশে। তাহলে এই রোটেটিং ইলেকট্রনটি একটি ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে। তার ম্যাগনেটিক মোমেন্ট এর থেকে কম ম্যাগনেটিক মোমেন্ট তার হতেই পারে না। অ্যাটমের একবারই ফার্স্ট বোর অরবিটে ঘুরছে এবং সবথেকে মিনিমাম চার্জ, তাহলে এর থেকে কম আর ম্যাগনেটিক মোমেন্ট আর কোথাও হতেই পারে না। তাই এটিকে আমরা একটা ইউনিট হিসাবে কনসিডার করছি, যেটা নাম দেওয়া হচ্ছে ইউনিট অফ ম্যাগনেটিক মোমেন্ট, বোর ম্যাগনেটন। হোয়াট ইজ বোর ম্যাগনেটন? The Bohr magneton হচ্ছে, it is the magnetic moment of the electron which is rotating in first Bohr's orbit. কি ফার্স্ট বোরস অরবিটে যে ইলেকট্রনটি রোটেট করবে, তার যে ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক মোমেন্ট সেটাকে বলা হবে বোর ম্যাগনেটন। তো চলো আমরা এটা প্রথমে এই ইলেকট্রনটি nth বোর অরবিটে রোটেট করছে, তার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা কত আছে, এই ভ্যালুগুলো q এর জায়গায় -e লিখবো আর l এর জায়গায় nh/2π লিখবো এখানে। তাহলে pm টা কত আসছে দেখা যায়। তাহলে এই জায়গায় আমি লিখছি, এখানে চলে আসি বোর ম্যাগনেটনের কথা তারপরে আসছি। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট অফ এন ইলেকট্রন রোটেটিং ইন nth বোর অরবিট, এটা ম্যাগনেটিক মোমেন্ট pm অফ ইলেকট্রন। আমার এসে গেল q টা যে হলো -e ডিভাইড বাই 2m ইনটু n, l এর জায়গায় লিখবো nh/2π ইনটু nh/2π। এটি হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ এন ইলেকট্রন ইন nth বোর অরবিট। এটাকে একটু সিম্পলিফাই করে নাও, -e h, এটাকে h কাট অনেকে বলে, h/2π কে h কাট লেখা হয়, এইভাবে লেখা হয় h কাট = h/2π, এটাকেও লেখে দরকার নেই, আমরা h লিখছি, eh ডিভাইডেড বাই 4πm,
4 পাই ইনটু m, এটা ইনটু n, এটা ইনটু n, এটি হলো ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন ইন nth Bohr's orbit, ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন ইন nth Bohr orbit। এইটাকে আমরা যদি ফার্স্ট Bohr অরবিটের কথা বলি, ফার্স্ট Bohr অরবিটের জন্য n এর ভ্যালুটা 1 বসাতে হবে। এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট। এর থেকে কম আর ম্যাগনেটিক মোমেন্টের কোনো কিছুই হতে পারে না, কারণ ইলেকট্রনে ভাবছি আবার ফার্স্ট Bohr অরবিটে ভাবছি। দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট। এটাকে আমরা ফার্স্ট Bohr অরবিটের জন্য লিখো n = 1 ফর ফার্স্ট Bohr অরবিট। এই ম্যাগনেটিক মোমেন্টটা তখন pm টাকে বলা হবে মিউ বি, 1 Bohr ম্যাগনেটন। মিউ বি মানে Bohr ম্যাগনেটন। কি হবে লেখা আছে? মিউ লিখে সাফিক্স বি দেওয়া হচ্ছে। 1 Bohr ম্যাগনেটন is equal to 1 Bohr ম্যাগনেটন কাকে বলবো? It is the magnetic moment of the electron rotating in first Bohr orbit, first Bohr's orbit। তাহলে এটাকে মিউ বি 1 Bohr ম্যাগনেটন is equal to মাইনাস এর মড ভ্যালুটা নিয়ে নিচ্ছি, 1 Bohr ম্যাগনেটনের ম্যাগনিটিউডটা নিয়ে নাও, মাইনাসটাকে ছেড়ে দাও, EH ডিভাইডেড বাই 4 পাই m। এটা তো 1 হয়ে গেছে, এর ভ্যালুটা যখন 1 ধরছি, তাই তো? এবারে এখান থেকে তোমরা ইলেকট্রনের চার্জ, এই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ইলেকট্রনের মাস সবই জানো। আমি লিখে দিচ্ছি এখানে চার্জগুলো। E = 1.6, E = 1.6 × 10⁻⁻19 কুলম্ব। H এর প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু H = 6.625 × 10⁻34 জুল সেকেন্ড, -34 জুল সেকেন্ড। আর m, মাস অফ দ্য ইলেকট্রন, m = 9.11 × 10⁻31 kg। এই সমস্ত ব্যাপারগুলো যদি এখানে পুট করা যায়, 4 পাই এর ভ্যালু লিখবে, পাই তো 3.14 বা 22/7। এই সমস্ত রেজাল্টগুলো যদি লেখা যায় তাহলে 9.27 × 10⁻24 রেজাল্টটা আসবে। এটা করলে 9. কত বলছি, 9.27 × 10⁻24 এম্পিয়ার মিটার স্কয়ার, এম্পিয়ার মিটার স্কয়ার, এম্পিয়ার মিটার স্কয়ার, এটা তার রেজাল্ট আসবে। এটা বলা হচ্ছে 1 Bohr ম্যাগনেটন। 1 Bohr ম্যাগনেটন is equal to 9.27 × 10⁻24 এম্পিয়ার মিটার স্কয়ার। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে Bohr ম্যাগনেটন কি বোঝা গেছে? 1 মিউ বি, ইট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক মোমেন্ট। কি তার ম্যাগনিটিউড কত? কোথা থেকে পাচ্ছি না, ফার্স্ট Bohr অরবিটে যে, Bohr's অরবিটে যে ইলেকট্রনটা রোটেট করছে তার যে ম্যাগনেটিক মোমেন্ট, সেটাকে বলা হচ্ছে কি, Bohr ম্যাগনেটন। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? কি তাহলে কোথা থেকে শুরুটা হলো? কোথা থেকে শুরু হলো? প্রথমে বার ম্যাগনেটের এক্সিসের উপরে ম্যাগনেটিক ফিল্ড বের করেছি, তারপরে একটা কারেন্ট ক্যারিং লুপ, তার এক্সিসের উপরে ম্যাগনেটিক ফিল্ড বের করেছি। স্মল বার ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক ফিল্ড এক্সিসের উপরে যা হয়, আর এই কারেন্ট ক্যারিং লুপের এক্সিসের উপরে, স্মল কারেন্ট ক্যারিং লুপের এক্সিসের উপরে যে ম্যাগনেটিক ফিল্ড হয়, এই দুটোর ইকুয়েশনের মধ্যে কি আছে? দুটোর মধ্যে অনেকখানি সিমিলারিটি রয়েছে, অনেকখানি সিমিলারিটি রয়েছে। অনেকখানি কেন? একবারে হুবহু মিলে গেছে। μ0/4π2pm/r³ ফর্মে লেখা গেছে দুটোকে। এখন লিখতে গিয়ে দেখা গেছে কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে pm এর যে ভ্যালুটা এসেছে কত, n a এরিয়া ইনটু নাম্বার অফ টার্ন ইনটু কারেন্ট, আর এটাকে আমরা নাম দিয়েছি ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য কারেন্ট ক্যারিং লুপ। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এটা কারেন্ট ক্যারিং লুপের ম্যাগনেটিক মোমেন্ট যা, আর একটি তোমার বার ম্যাগনেটের এক্সিয়াল পয়েন্টে ম্যাগনেটিক মোমেন্ট আমরা যখন ক্যালকুলেট করছি তার ম্যাগনেটিক মোমেন্টের সাথে অনেকখানি ম্যাগনেটিক ফিল্ডের সাথে মিল রয়েছে, এবং ইকুয়েশন থেকে কম্পেয়ার করে ম্যাগনেটিক মোমেন্টটা কারেন্ট ক্যারিং লুপের ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে গেলাম। আচ্ছা, কারেন্ট ক্যারিং লুপে যদি ম্যাগনেটিক মোমেন্ট হয়, তাহলে বার ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট আছে, দুটো পোল আছে, তাহলে কারেন্ট ক্যারিং লুপের দুটো পোল থাকার কথা। এখন তোমাদেরকে বলতে হবে কার পোল কোন দিকে, নর্থ পোল সাউথ পোল কোন দিকে, তার ডিরেকশনটাকে খুঁজে বার করতে হবে। চলো আমরা সেই পোলের ডিরেকশন খুঁজি।